গুলশানের নিজ বাসভবনে তারেক রহমান, এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, খোঁজ নিলেন মায়ের চিকিৎসার। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন, নিরাপদ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক। তারেক রহমানের দেশে ফেরা একটি নতুন যুগের সূচনা বলছে বগুড়াবাসী। প্রিয় নেতার অপেক্ষায় এই জনপদের লাখো মানুষ। এবং দেশ জুড়ে চলছে শীতের দাপট, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত স্বাভাবিক জীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি আমি আনিকা সুলতানা। দীর্ঘ 17 বছর পর স্বদেশে নিজ বাসভবনে পা রাখলেন তারেক রহমান। বৃহস্পতিবার সকালে দেশে ফিরে দলীয় সংবর্ধনা শেষে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত মাকে দেখে রাতে ফেরেন গুলশানের বাসায়। তার এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 1.5 দশকেরও বেশি সময়ের পর নিজের বাসভবনে আসবেন তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে তাই দুপুর থেকেই গুলশান 196 নম্বর বাড়ির কাছাকাছি অবস্থান নেন দলটির কর্মী সমর্থকরা। নিরাপত্তার কারণে বাসভবনের মূল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তাদের কারোর কাছে তারেক রহমানই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ও পথ প্রদর্শক। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানোর পথেই হাঁটবেন তিনি। উনি জানে সবার জীবনে নিরাপত্তা করে এবং দেশকে উন্নয়নশীল করে। একজন ডিসিপ্লিন কান্ট্রির মতো জানি আমাদের দেশটা সুন্দর পরিবেশ বজায় থাকে। 36টা ঈদের সমান আনন্দ আজকে আমাদের সারা বাংলাদেশের যারা জিয়ার সৈনিক আছে তাদের ভেতরে। মানবিক এবং যেখানে ট্রান্সপারেন্সি থাকবে এবং কোনো করাপশন থাকবে না, প্রত্যেকটা মানুষ যেন তার নাগরিক অধিকার আদায় করতে পারে। বাংলাদেশ কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, ওনার দিক নির্দেশনা অনুসারেই আমরা সেভাবে কাজ করব। আগামী দিনে বাংলাদেশ মানুষের আশা আকাঙ্ক্ষা তিনি বাস্তবায়ন করতে পারেন। আমরা চাই ওদের ভবিষ্যতে প্রত্যেকটি সব রাজনৈতিক দল মিলে এবং আমাদের নেতা মিলে এই বাংলাদেশটাকে যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। দেশের মানুষ ভোটের মাধ্যমে ওনাকে নির্বাচিত করবেন এবং এই দেশের মঙ্গলার্থে উনি কাজ করবেন। এদিকে দেশে ফেরার পর রাজধানীর পূর্বাঞ্চলে 300 ফিটের দলীয় সংবর্ধনা শেষে তারেক রহমান রওনা দেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও কন্যা সহ শীর্ষ নেতারা। সন্ধ্যার পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হন গুলশানে নিজ বাসভবনের উদ্দেশ্যে। রাত 8:30টার দিকে কড়া নিরাপত্তায় সপরিবারে অবশেষে বাড়ি ফেরেন তারেক রহমান। এতে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যতায় তারেক রহমানের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করবে এমনটাই বিশ্বাস সবার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে রাজধানীর 300 ফিটে সংবর্ধনা অনুষ্ঠান শেষে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় হাসপাতালে যান তিনি। এ সময় নেন মায়ের চিকিৎসার খোঁজ খবর। হাসপাতালে তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেন সহ দলের শীর্ষ নেতারা। প্রায় 1.5 ঘণ্টা মায়ের সঙ্গে মায়ের পাশে অবস্থান করেন তিনি। দীর্ঘ প্রবাস জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরে সবাইকে নিয়ে নিরাপদ বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিটে আয়োজিত সংবর্ধনায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। তারেক বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হলে লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। বিকেল 3:50 তারেক রহমান যখন পূর্বাঞ্চলের 300 ফিট অনুষ্ঠানে মঞ্চে উঠেন, তখন লাখো জনতার তীর্থের কাকের মতো চেয়ে আছে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। এই সময় হাত নেড়ে লাখো জনতার অভিবাদন গ্রহণ করেন তিনি। সংবর্ধনা স্থল পরিণত হয় জনসমুদ্রে।
17 বছর পর দেশের মাটিতে জনসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্য নিরাপদ দেশ গড়ে তোলা হবে। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব বলেও মত দেন তিনি। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়া। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যে বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ধৈর্যশীল হওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারা এই আগামী দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। শরীফ ওসমান হাদি সহ স্বৈরাচারের সময় গুম খুনি শিকারদের ঋণ শোধ করতে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পায়। আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুনের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। এ সময় মার্টিন লুথার কিং এর অমর বাণীর সঙ্গে সুর মিলিয়ে আই হ্যাভ এ প্ল্যান নামে নিজের আকাঙ্ক্ষার কথাও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। I have a plan for the people of my country, for my country. তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সব ষড়যন্ত্র অবসান হবে জানিয়ে বিএনপি নেতাকর্মীরা জানান, ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে আশা জানান বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানও জানান, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন তিনি। তিনচুপির থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ১.৫ যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন হয় তারেক রহমানের। দীর্ঘ প্রতীক্ষার প্রহর কাটিয়ে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৬০ বছরের জীবনে ১৭ বছরই কেটেছে নির্বাসনে। প্রস্থান কণ্টকাকীর্ণ হলেও প্রত্যাবর্তন মুহূর্ত ছিল সম্মান আর গৌরবের। তার ফেরাটা দেশের রাজনীতির সমীকরণ অনেকটাই পাল্টে দিয়েছে। তাই তো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন দলটির সিনিয়র নেতারা। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের বিস্তারিত থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। ফ্যাসিবাদের আক্রোশ আর ক্রোধের বলি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই তো নিজ ভূমি ছেড়ে কাটিয়েছেন হাজার হাজার মাইল দূরের টেমস নদীর পাড়ে। ২৫-এর ২৫ দিনটি বাঙালির ইতিহাসে নয়া সংযোজন, যা তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস হয়ে থেকে যাবে হাজার বছর। তারেক রহমানকে বহন করা উড়োজাহাজ ঢাকায় অবতরণ করে বৃহস্পতিবার বেলা ১৫:১২টায়। তারপরেই সার্বিক আয়োজন আর আনুষ্ঠানিকতা। কুশল বিনিময় করেন বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে, সময় দেন পরিবারকেও। ৬,৩১৪ দিন পর ছুঁয়ে দেখলেন সোনার বাংলার মাটি, নাক টেনে গন্ধ নিলেন বাংলার প্রকৃতির। তাই তো এত উচ্ছ্বাস, এত ভালো লাগা, এত আবেদন। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ওয়াদুদ আবেদিন বললেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে। আগামী দিনের একটা প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা সবাই দেখি, সেটিকে সফল করার জন্য তিনি সবার সহযোগিতা চাইবেন। তারেক রহমানের প্রত্যাবর্তনে বিমানবন্দর এলাকা ছিল কড়া নিরাপত্তা বেষ্টনীতে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল নজিরবিহীন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাউদ্দিন আহমেদ মনে করেন, দেশের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ কাটিয়ে নতুন আলো ফেরাতে পারবেন তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব। অবরুদ্ধ গণতন্ত্র অবমুক্ত হয়েছে। আমরা
সেই রকম একটি আবহে আজকে একত্রিত হব। বাংলাদেশের এই মুহূর্তটি অবশ্যই অবিস্মরণীয়। বিশ্বের যারা গণতান্ত্রিক লড়াই সংগ্রাম করেছে তাদের জন্য এটা একটি উপমা হবে। গণতন্ত্র ফিরিয়ে সোনার বাংলা বিনির্মাণে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠবেন তারেক রহমান, এমন প্রত্যাশাও করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘ 18টি বসন্ত পেরিয়ে গেছে। নির্বাসন আর রুদ্ধশ্বাসের প্রতীক্ষা শেষে নানা প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে অবশেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরায় উচ্ছ্বাসিত বগুড়াবাসী বলছে এ যেন এক হারানো সম্পদ ফিরে পাওয়ার মহা আনন্দ। বিস্তারিত রাসেল কবিরের রিপোর্টে। বগুড়া মানেই শহীদ জিয়া স্মৃতি আর তারেক রহমানের নারীর টান। তাই প্রিয় নেতা ফেরায় সূত্রাপুরের গ্রিন স্টেট থেকে গাবতলের ধুলোমাখা মেঠোপথ সব সেজেছে নতুন রূপে। দীর্ঘদিন পর প্রিয় তারেক ভাইকে এক নজর দেখার নেশায় বুঁদ হয়ে আছেন সব বগুড়াবাসী। আমরা বগুড়ার মানুষ, আমরা তারেক জিয়া দেখার দিনে আমরা আকন্ত হয়ে আছি। তাই যদি এই বগুড়া শহরে আসে আমরা আরো খুশি হব। এই যে আমাদের ছেলে মেয়ে, আমরা তো ঢাকায় যেতে পারি নাই, তারেক রহমানের জন্য আমরা এখানে অপেক্ষায় আছি। বগুড়ার বাসী এবং বগুড়ার লোকের জন্য খুব আনন্দিত। আমাদের বগুড়ায় আমাদের নেতা কতদিন আসবে বগুড়ায়, আমরা খুব খুশি। আমার দুটো পাতা এসে পড়ুক বগুড়ায়। তারেক রহমানের ফেরা কেবল একজন রাজনৈতিক নেতার ফেরা নয়, একটি নতুন যুগের সূচনা। এটা আমি রাজনৈতিক ফেরা হিসেবে দেখব না, এটা বৈষম্যমুক্ত ফেরা। সেই সাথে দেশ এবং আমরা উত্তরাঞ্চলের মানুষ যে দীর্ঘদিন ধরে বৈষম্য শিকার ছিলাম, বিশেষ করে বগুড়া, সেই বৈষম্য থেকে আমরা মুক্তি পাবো এবং দেশ ও আমরা উন্নত দিকে চলে যাব ইনশাল্লাহ। শহীদ জিয়ার উৎপাদনের রাজনীতি আর তারেক রহমানের আধুনিক রাষ্ট্র সংস্কারের ভাবনা, এই দুয়ের সমন্বয়ে এক সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে এই জনপদের মানুষ। বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। তারই ধারা অব্যাহত রাখতে বিএনপি রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছেন, এটি কিন্তু তারেক রহমানের চিন্তা চেতনার ফসল এবং আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে অবহেলিত বগুড়া সহ উত্তরাঞ্চল আধুনিক সমৃদ্ধ উত্তরাঞ্চল হিসেবে গড়ে উঠবে এবং এই অঞ্চলের মানুষ শুধু নয়, সারা বাংলাদেশের মানুষ সমৃদ্ধির যে স্বপ্ন দেখছে, উন্নয়নের যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন তারেক রহমানের হাত ধরেই বাস্তবায়ন হবে নিশ্চয়। বগুড়ার মানুষের কাছে তারেক রহমান আস্থার বাতিঘর, এখন কেবল ক্ষণ গণনা। শৈশবে সেই সেনা আঙ্গিনায় কখন পা রাখবেন প্রিয় নেতা। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে শীতের দাপট। কুয়াশা, ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে সারা দেশেই। তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলেছে দেরিতে। কুড়িগ্রাম ও পঞ্চগড়ে এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও হিমেল বাতাস, ঘন কুয়াশা আর শিশিরে জবুথবু জনজীবন। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যয় হয়ে পড়েছে। হাসপাতালে শীতজনিত রোগীর চাপ বেড়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। শীতের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, শীতে চুয়াডাঙ্গায় জনজীবন কেমন দেখছেন এবং সেখানে হাসপাতালে রোগীর চাপ কেমন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে। আর যেটা প্রথমে জানিয়ে রাখি, চুয়াডাঙ্গা প্রতি বছরই কিন্তু শীতের প্রকোপটা বেশি থাকে, আর যার কারণে সবচেয়ে বেশি কষ্ট থাকে হলো খেটে খাওয়া মানুষ এবং যারা দিনমজুর, কৃষক, এই ধরনের মানুষগুলো বেশি কষ্ট পায়। আর শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু সকাল থেকে অনেকেই কিন্তু কাজে বের হওয়ার পরে কাজ না পেয়ে তারা কিন্তু খালি হাতে বাড়ি যেতে হয় এবং অনেক যারা কাজে আসে তারা কিন্তু সেইভাবে কাজ করতে পারে না। আর বেশিরভাগ সময় আগুন তাপায় এবং তাছাড়া শীতের যে সমস্যা হচ্ছে সেটা হলো কম্বল। যারা কম্বলগুলো যদি সরকারিভাবে দেওয়া হয় তাহলে কিন্তু কেটে খাওয়া মানুষগুলো কিন্তু একটু উষ্ণতা পেতে পারে। আর চুয়াডাঙ্গাতে আজকে সকালে যে তাপমাত্রা মাপা হয়েছে সেটা হলো 9.5 ডিগ্রি সেলসিয়াস, যা 9টার পরে যে আসবে সেটা আরো কমতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। আর চুয়াডাঙ্গাতে কিন্তু শীতের সময় যেমন শীত বেশি অনুভূত হয় এবং গরমের সময় কিন্তু গরমটাও বেশি অনুভূত হয়। এর কারণ হলো চুয়াডাঙ্গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যাওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আর
এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে কিন্তু প্রতিদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রায় 1 থেকে 150 রোগী প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হচ্ছে শীত জনিত কারণে। এছাড়াও আউটডোরে কিন্তু এর অনেক বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন ঠান্ডা জনিত কারণে। আর আমরা এই মুহূর্তে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসারের সাথে আমরা কথা বলবো এবং তার কাছে জানবো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বর্তমান কি অবস্থা, বর্তমানে রোগীর সংখ্যা কিরকম এবং তাদের কি ধরনের অবস্থা। আচ্ছা, আপনারা জানেন যে শীতকালে সাধারণত বেশ কিছু রোগ বেড়ে যায়, যেমন ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট জনিত রোগ, নিউমোনিয়া এবং বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া রোগের প্রকোপ ব্যাপকভাবে দেখা যায়। এবং বর্তমানে আমাদের সবচেয়ে বেশি যে রোগের চাপটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে শিশুদের ডায়রিয়া, এবং সেটা ডায়রিয়া হওয়ার মেন কারণ হচ্ছে রোটা ভাইরাস, যেটা শীতকালে শিশুদের ভিতরে সংক্রমণটা বেড়ে যায়। ঠিক আছে, এবং বয়স্ক রোগী যারা হচ্ছে আগে থেকে শ্বাসকষ্টজনিত যাদের সমস্যা থাকে, যারা দীর্ঘদিন ধরে ধূমপান করে, এই রোগীদের শ্বাসকষ্টজনিত সমস্যা শীতকালে বেড়ে যায় এবং এই রোগীদের পরবর্তীতে দেখা যায় যে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাই থাকে। এখন আমরা 2 ধরনের রোগী বেশি পাচ্ছি, বয়স্ক রোগী শ্বাসকষ্ট নিয়ে এবং শিশু রোগী রোটা ভাইরাস ধরনের ডায়রিয়া নিয়ে। ঠিক আছে, এবং এই ধরনের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের ওয়ার্ডে মানে তাদের সেবা দিতে আমাদের পর্যাপ্ত জনবল না থাকার কারণে আমাদের ওয়ার্ডের যারা কর্মরত আছে, চিকিৎসক, নার্স এবং অন্যান্য পরিচ্ছন্নতা কর্মী, সবাই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ জায়গারও সংকুলান হচ্ছে না। এবং যাতে হচ্ছে বাচ্চাদেরকে সুরক্ষা রাখার জন্য যেটা করতে হবে, বাচ্চাদের হচ্ছে বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবারের ব্যবস্থা করতে হবে, যাতে ডায়রিয়ার প্রকোপ না হয়, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ না হয়। এবং বাচ্চারা যখন বাইরে বের হবে পর্যাপ্ত পরিমাণ গরম কাপড়, বিশেষ করে মাথায় টুপি, হাত এবং পায়ে মোজা এবং সতর্কতার সাথে যাতে বাইরে বের হয় এই বিষয়ে বাবা মাকে আমাদের কিন্তু ইতিমধ্যে চুয়াডাঙ্গাতে কিন্তু বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সরকারিভাবে কিন্তু কম্বল দেওয়া শুরু করেছে, যেটা আমরা জানতে পেরেছি। এবং এই যেটা দেওয়া হচ্ছে এটা যদি আরো বৃদ্ধি করা হয় তাহলে খেটে খাওয়া গরিব মানুষের জন্য কিন্তু অনেক সহজ হবে তারা জীবনযাপন করার জন্য। আর এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আনিকা। সাইফ, ধন্যবাদ আপনাকে। সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি যখন আরো থাকছে। পরিত্যক্ত ভবনে ক্লাস করছে বরগুনার পাথরঘাটার হরিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নতুন ভবনের আশ্বাসে কেটেছে 5 বছর। এবং আজ মাঠে গড়াচ্ছে বিপিএল উদ্বোধনী ম্যাচে রাজশাহীর মুখোমুখি স্বাগতিক সিলেট। চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি। গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত সিন অ্যানাটমি শো। আমি তুলা, নামের আগেরটাও জানি না, পরেরটাও জানি না। এই আপনার টিম গৌতম বাবু, এরা ধরবে সন্ত্রাসবাদী। দেখি কত ক্ষমতা তোর। The game starts now. তুমি আমাদের সাথে ডাবল গেম খেলেছো। আমার বিশ্বাস এই সন্ত্রাসের শেষ আপনারাই করবেন। দেখবেন প্রতিদিন দুপুর 1:30 মিনিটে। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, এই মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় ইনস্ট্যান্ট উজ্জ্বলতা। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছে আমি আনিকা সুলতানা। সবজির ভরা মৌসুমে রাজধানী সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সবজি সরবরাহ বাড়ায়, কমছে দাম। 2-3 সপ্তাহ আগেও বাজারে পেঁয়াজ, আলু, টমেটো বেশ চড়া দামে বিক্রি হয়েছিল, কিন্তু সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে। এছাড়া মুরগি, ডিম ও মাছের দাম আগের মতো স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 টাকা, সোনালী মুরগি 280 থেকে 300 টাকা এবং প্রতি ডজন ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, আজকের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আনিকা, আপনি হয়তো জেনে থাকবেন যে এখন বাজারে পর্যাপ্ত সবজি আসছে। তো এই সবজি আসার সুবিধাতে কিন্তু ক্রেতাদের কিনতে মোটামুটি সহজ হচ্ছে। এবং আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে যদিও আজকে সপ্তাহে এর প্রথম মানে ছুটির দিন, আর একই সঙ্গে কনকনে শীত উপেক্ষা করে ক্রেতা যদিও বাজারে কম আসছে, কিন্তু তথাপি বাজারে কিন্তু সবজি অনেক বেশি। এবং ক্রেতারা যারাই এসেছেন তারাও কিন্তু মোটামুটি সন্তুষ্ট। যারা যেটা বলছেন যে মোটামুটি এখন সবজি কিনে তারা যথেষ্ট সন্তুষ্টতা প্রকাশ করেছেন। এবং আমি কিছুক্ষণ আগে মাছের বাজারে গিয়েছিলাম, তো মাছের বাজারে ক্রেতারা যেটা বলছেন যে মাছও মোটামুটি সস্তাই, কিন্তু তারপরে যেটা বললেন যে কিছু কিছু মাছের দাম একটু বেশি, যেমন শোল মাছ থেকে শিং মাছ, এই মাছগুলো একটু দামটা বেশি। আর শীতকালীন কিছু মাছ আছে সেগুলোর মাছটা যেমন পাশে যেটা বলে, তো ওটারও একটু দামটা বেশি বলছে। এবং একই সঙ্গে আমি পেঁয়াজের দামটা নিয়ে একটু কথা বলেছিলাম, তো পেঁয়াজের যে দামটা সেটা নিয়েও ক্রেতারা সন্তুষ্ট না। পেঁয়াজের দাম হচ্ছে 80 থেকে 150 টাকা, মানে প্রকারভেদে এক একটা পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং ফুলকপি বাঁধাকপি 20 টাকা থেকে 30 টাকা প্রতিটা পিস বিক্রি হচ্ছে। শসা 60 টাকা, গাজর 40 টাকা এবং সিম প্রতি কেজি হচ্ছে 40 টাকা। এবং অন্যান্য সবজি 50 থেকে 80 টাকা দামে বিক্রি হচ্ছে কেজি প্রতিতে। তো এতে নিয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন অনেকেই। কিন্তু এরই মধ্যে আমি একটু জানতে চাচ্ছি যে আজকে সবজির বাজারটা যদি একটু বলতেন। আমি একজন ক্রেতার সাথে কথা বলছি আনিকা, আমি সবজির বাজার নিয়ে একটু কথা বলছি। সবজির দামটা যদি একটু মানে প্রত্যেক আইটেমের দাম বলবো, দেখা যাচ্ছে ফুলকপি বাঁধাকপি 20 টাকা 30 টাকা পিস, তারপর আপনার হচ্ছে লাউ 50 টাকা 60 টাকা পিস। বেচা বিক্রি মোটামুটি এখন একটু কম, আগের চেয়ে তুলনামূলক কম। দাম কমছে কিন্তু বেচা কিনাও কমছে এখন। আগে যখন দামও যখন বেশি ছিল বেচা কিনাও তখন বেশি, এখন দাম কম বেচা কিনাও কম, কারণ লোকজন কম আসতেছে এই জন্য। তো আনিকা, বেচা বিক্রি একটু কম হচ্ছে, কারণে তারা চিন্তা করছেন যে লোকজন কম আসছে। লোকজন কম আসার কারণ হচ্ছে শীত এবং সাপ্তাহিক ছুটি, এটাও হতে পারে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নাকি আবার বাজারও আস্তে আস্তে মানুষ আসা শুরু করে এবং তাদের বেচা বিক্রিও ভালো হয়, এরকমই জানতে পেরেছি। তো এরই মধ্যে আমি মাংসের বাজারেও গিয়েছিলাম, সেখানেও দামটা একটু বেশি বলছে। তো সব কিছু মিলে মোটামুটি বাজারে বাজার তদারকির জন্য কিন্তু এখানে তারা দাবি করছেন যে মনিটরিং ব্যবস্থাটা যেন জোরদার করা হয়। আর এ কারণেই যেন মানুষ বাজারে আসা শুরু করতে পারে এবং বাজার যেন মানুষের সাধারণের নাগালের বাইরে আসে, প্রতিটা পণ্য যেন সাধারণ মানুষ কিনতে পারে, এমনটাই প্রত্যাশা করছে এখানকার সাধারণ মানুষ। তো আনিকা, এই ছিল বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। আমি পরবর্তীতে আবার আপনার সাথে সংযুক্ত হব। আনিকা। মুন্নি, আপনাকে ধন্যবাদ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের 131 নং হরিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 5 বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও নতুন ভবন নির্মাণে কোনো উদ্যোগ নেই কোনো খেলার মাঠ। সব জেনে ব্যবস্থার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। এরকম অবস্থা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের 131 নং হরিদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভিতরে বাইরে সর্বত্র ছাত্রছাত্রী, অভিভাবক, এলাকাবাসী এবং শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলেই আছেন জীবনের ঝুঁকিতে। ভবনটির সব জায়গা থেকেই খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। 2021 সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মাণে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। তাই তো জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন ক্লাস করতে বাধ্য হচ্ছে কোমলমতি শিশুরা। আমাদের ক্লাস করার সময় স্কুল ভেঙে পড়ে, তাই আমাদের অনেক ভয় করে। ইতোমধ্যে একাধিকবার শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হয়েছেন। ঝুঁকিপূর্ণ ভবনে সন্তানদের পাঠাতে চান না অভিভাবকরা। এটা ফাটল ধরেছে প্রায় 5 বছর ধরে। ফাটল ধরার পর এখানে ছাত্রছাত্রী এখন আসতেই চায় না। সামনে একদিন ওই বাচ্চাদের লেখাপড়া করানো সম্ভব না, স্কুলটা এত বড় ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের অনেক শিশুরাই এখানে লেখাপড়া করে, তো
যে কোনো মুহূর্তে এই স্কুলটা ধসে পড়তে পারে। স্কুলের ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি একাধিকবার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনেকবার টিও দেখি গেছে সবাই দেখি গেছে, কেউ কিছু করে না। আমরা এখন মানে নিজেদের জান মুঠের মধ্যে নিয়ে তারপর লেখাপড়া চালাই যাইতেছি। এই বিষয়টি অবগত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো সহ ইমার্জেন্সি এডুকেশনের আওতায় শিক্ষার্থীদের আলাদা পাঠদানের ব্যবস্থা করার আশ্বাস দিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। বিষয়টা আজকেই আমি জানলাম এবং আমি আমার কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে কথা বলবো এবং যাতে দ্রুতই এখানে ভবন এবং নির্মাণ করা হয়। দ্রুত একটি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করে নিরাপদ পাঠদান নিশ্চিতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। আজ মাঠে গড়াচ্ছে বিপিএল এর 12তম আসর। প্রথম ম্যাচে সিলেট টাইটানসকে মুখোমুখি হবে রাজশাহী ওরিয়র্স। ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। সিলেটের পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির, রাজশাহীর সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ ও সন্দীপ লামিছানে ঢাকায় পা রেখেছেন। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 8:45 চট্টগ্রামের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। এর আগে আসর শুরুর আগের দিন সরে দাঁড়ানোয় চট্টগ্রামের টিম পরিচালনা করবে বিসিবি। এমনকি নোয়াখালী নিয়েও রয়েছে কিছু গুঞ্জন। সকল সীমাবদ্ধতা ও শঙ্কা কাটিয়ে ম্যাচ মাঠে গড়াবে আজ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো। দেশে প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য। জামাত এনসিপি আসন সমঝোতার আলোচনায়। সংবর্ধনার মঞ্চ থেকে মাকে দেখতে গেলেন তারেক রহমান। দৈনিক ইত্তেফাক। আই হ্যাভ আ প্ল্যান, ঢাকা জনসমুদ্রে তারেক রহমান। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, প্রতিক্রিয়া। তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে বিবিসিকে জামাতের আমির। সমকাল। নিরাপদ শান্তিপূর্ণ দেশ গড়ার বার্তা। গণসংবর্ধনায় তারেক রহমান। অসুস্থ মায়ের পাশে তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন। জনজোয়ারে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। স্ত্রী কন্যা নিয়ে গুলশানের নতুন বাড়িতে তারেক রহমান। যুগান্তর। হাসপাতালে মায়ের কাছে ছুটে গেলেন তারেক রহমান। এমন দৃশ্য আগে দেখেননি কেউ। ইতিহাসের সাক্ষী ঢাকার রাজপথ। The Daily Star. NCP leaning towards seat sharing deal with Jamaat. I have a plan, says Tariq Rahman. এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। গুলশানের নিজ বাসভবনে তারেক রহমান। এভার কেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ, খোঁজ নিলেন মায়ের চিকিৎসার। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন। নিরাপদ বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক। তারেক রহমানের দেশে ফেরা একটি নতুন যুগের সূচনা বলছে বগুড়াবাসী। প্রিয় নেতার অপেক্ষায় এই জনপদের লাখো মানুষ। এবং দেশ জুড়ে চলছে শীতের দাপট। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত স্বাভাবিক জীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর চাপ।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।